আজকে একেবারে একটা ব্যতিক্রম আয়োজনে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই প্রতিভা প্রকাশকে। তারা তাদের এই দীর্ঘ একটা পরিক্রমায় ১০০ পর্ব এই একটা পরিকল্পনায় তারা আজকে ৯৯তম আসর তাদের, সেই আসরে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আবারও ভালোবাসা, শুভেচ্ছা মঈনের জন্য, প্রতিভা প্রকাশের জন্য, এবং মঈনের সঙ্গে যারা যারা আছে, নাফে নাফে নজরুল, ইমরান পরশ, সকলে আমার খুব স্নেহের, আমার ছোট ভাই প্রত্যেকে। এবং ওদের সঙ্গে আমার এমন একটা সম্পর্ক যে তারা আমার পরিবারের বাইরে, এটা আমার কখনোই মনে হয়নি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানের যে নাম, কবি কণ্ঠে কবিতা, এবং আমি জানি আপনারা যারা আজকে আমাকে দেখছেন এবং শুনছেন, আমি তো কবি নই, তো কবি কণ্ঠে কবিতা এ আবার কেমন কথা। কিন্তু এই যে আমার এক ঝাঁক ছোট তরুণের দল, যারা আমি তাদের আশীর্বাদ করি তারা জীবনব্যাপী এরকম তরুণই থাকুক, তাদের আমন্ত্রণকে কোনোভাবেই কিন্তু উপেক্ষা করা যায়নি। তো তখন মনে হলো আমরা তো কবিতা ফেরি করে বেড়াই, মানে কবিরা কবিতা লেখে, আর সেই কবিতাগুলো আমরা ফেরি করে করে চেষ্টা করি পৌঁছে দিতে আপনারা যারা কবিতা ভালোবাসেন তাদের হৃদয়ে, তাদের অন্তরে, তাদের মনের মণিকোঠায়। তো তখন মনে হলো যে কবিদের কবিতাগুলোকে নিজের কণ্ঠে একটু ধারণ করি, এবং সেই কারণেই প্রতিভা প্রকাশের এই আমন্ত্রণে সাড়া দেওয়া। আসলে মঈনকে আমি উপেক্ষা করতে পারিনি, এটা হচ্ছে কথা। অনেক প্রোগ্রাম জীবনে করা হয়েছে, সামনে আরো কত কি করব আমি জানি না, কিন্তু আজকের প্রোগ্রামটা একেবারে ব্যতিক্রম। শুরুতে যেরকম বলছিলাম, কারণ আমরা সাধারণত যে প্রোগ্রামগুলো করি সেই প্রোগ্রামে সামনে আপনারা সকলে উপস্থিত থাকেন, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুভূতি, সমস্ত কিছু একটা দেখা যায়, বোঝা যায়, শোনা যায়, এবং দেখতে পাই আপনারা কিভাবে কবিতাগুলোকে নিচ্ছেন সেটা। আর অনলাইন প্রোগ্রাম, এমনিতে যে প্রোগ্রামগুলো হয় সেখানে দেখা যায় যেগুলো সঞ্চালক থাকে, সঞ্চালক আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে, তারপর হয়তো একটু কথোপকথন হলো, তারপর সেই কবিতায় গেলাম। কিন্তু আজকের এই আয়োজনে শুরুটাও নিজেকে করতে হবে, এবং আপনাদের সঙ্গে সমস্ত কথা, সমস্ত কিছু বাক্য বিনিময়, সেটা বিষয়টা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছি না, এটাই মনে মনে বড় খেদ। দেখতে পেলে আসলে খুব ভালো লাগতো। আমি জানি অনেকগুলো মানুষ, অনেকগুলো প্রাণের মানুষ যারা সাহিত্যকে ভালোবাসে, সংস্কৃতিকে ভালোবাসে, যারা শুদ্ধতার পথে হাঁটে, আলোর পথে হাঁটে, সেই রকম সমস্ত মানুষগুলো আজকে নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে থাকবেন, এবং খুব আশা করব যে শেষ অবধি আপনাদের সকলকে কাছে পাবো। নানা কবিতা তো আছে, আসলে আমার জীবনটা আমার মনে হয় যে কবিতার কাছে বন্ধক দেয়া, কবিতার সঙ্গে নিত্য বসবাস, আর সংসারও করছি কবির রাশেদ রৌফের। আমি আজকে প্রথম যে কবিতাটি করব, আমার কাছে সবার আগে দেশ, কারণ ৭১-এর সে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে, এতগুলো মানুষের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এটা স্বাধীন বাংলাদেশ। ৭১ শুধু বলবো না, তারও আগে নানা জন এই দেশটাকে স্বাধীন করার জন্য তাদের ত্যাগ স্বীকার করে গেছে। আমি শুরুতেই স্মরণ করব আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার প্রতি শ্রদ্ধা,
নিবেদন করে আমার প্রথম কবিতা কবি রাশিদ রৌফের আমার সোনার বাংলা। ঢাকার ফাঁকা রাস্তাগুলোয় লোকে লোকারণ্য, চতুর্দিকে মিছিল নামে স্বাধীনতার জন্য। মিছিল থেকে ছড়িয়ে পড়ে বজ্র কণ্ঠস্বর, রেস কোর্সের মাঠ হয়েছে বঙ্গোপসাগর। বাংলার সব নদী এসে মিলল আপন মনে, এদিক ওদিক মুখর হলো করজনে করজনে। ভার্সিটি আর কলেজ থেকে ছাত্র এসে জোটে, পাকিস্তানি চাঁদ তারাতে আগুন জ্বলে ওঠে। চামড়া শ্রমিক, বস্ত্র শ্রমিক, সকল শ্রমিক মিলে জয় বাংলার ধ্বনি তোলে মিছিলে মিছিলে। পর্চে ওঠেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান, গর্জনে তাঁর এক হয়েছে লক্ষ কোটি প্রাণ। আর যদি একটা গুলি চলে, এরপর যদি আমার লোকেদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা! মুজিব তখন মুজিব নন, বাংলাদেশের বুক। স্বাধীনতার জন্য সবাই উন্মুখ উৎসুক। সবাই যখন ঘুমিয়ে পড়ে 25শে মার্চ রাতে, হঠাৎ করে দানব নামে শহরে একসাথে। ট্যাঙ্ক কাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে রুক্ষ মিলিটারি, ছাই হয়ে যায় আগুনে সব হাজার হাজার বাড়ি। লাশের পরে লাশ পড়ছে, রক্ত ঝরছে খুব। শক্ত হাতে কেউ দাঁড়ালো, কেউ দিতে চায় ডুব। ডুব দিয়ে কেউ রক্ষা পায়নি, সবাই অবরুদ্ধ। ক্ষুব্ধ হয়ে তাই তো শুরু করলো মুক্তিযুদ্ধ। ট্রাকে ট্রাকে যতই নামে দৈত্য মিলিটারি, ছাত্র যুবক সাহসে দেয় অথই সাগর পাড়ি। দাও 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 যতই আগুন জ্বলতে থাকে পাশে, শেখ মুজিবের জল জলে মুখ সবার চোখে ভাসে। যার যা আছে তাই নিয়ে সব দৈত্যকে দেয় রুখে, ভয় তাড়িয়ে জয় পতাকায় ফুটল হাসি মুখে। রক্ত নদীর জল পেরিয়ে পেরিয়ে আসে সুখ, লাল সবুজের নিশান ওড়ে গর্বে ভরে বুক। প্রাণের সঙ্গে গান মিলেছে, ছড়ায় আলোর রাশি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা আসলেই তো দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাই ভালোবাসি কবিতা, তাই ভালোবাসি গান, তাই ভালোবাসি মানুষ। এবং আমরা বাঙালি, আমরা এমন এক জাতি যারা শুধু আমরা নিজেরা নিজেদেরকে নয়, আমরা ভালোবাসি বিশ্বের যত মানুষ রয়েছে, সেই সমস্ত মানুষের জন্য আমাদের ভালোবাসা। সেই সমস্ত মানুষগুলোকে আমাদের জাতির পিতাও ভালোবেসে গেছে, তারই আদর্শকে অন্তরে ধারণ করেই তো আমাদের পথ চলা। বঙ্গবন্ধু বিশ্বাসে নিঃশ্বাস, বঙ্গবন্ধু একাই ইতিহাস। জানি না আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগছে। চেষ্টা করব যে কবিতাগুলো খুব ভালো লাগে নিজে পড়তে,
অন্যকে শোনাতে, সেই কবিতাগুলো আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরতে। যত কিছুই বলি, আমরা তো আসলে সময়ের নিকড়ে বন্দী, তাই সমস্ত ভালো লাগার কবিতাগুলোকে শোনাতে পারবো, চেষ্টা করব টুকরো টুকরো করে শোনানোর জন্য। এরপরে যে কবিতায় যাব, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রাস্তা কারো একার নয়। আসলে তো রাস্তা কি কারো একার? আমরা জানি ধর্ম আর বিজ্ঞান নিয়ে একটা বিষয় তো বরাবরই চলে এসছে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা প্রমাণ করতেও অনেকটা সময় চলে গেছে, তাই না? তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রাস্তা কারো একার নয়। যাই তাহলে। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলে। তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পড়েছিল পৃথিবীকে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উঠবস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকবার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াতে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তাদের গলা থেকে ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা, সেদিকে মুখ করেই আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে। আসলে আমরা স্বপ্ন নিয়েই তো বাঁচি। যতদিন এই পৃথিবীতে গান থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন মানে আশা, সেই আশার উপর ভর করেই আমাদের যাবতীয় সমস্ত কিছু। মানুষ যখন আশাহত হয়ে পড়ে, তখনই তো সে মুষড়ে পড়ে, তখনই আমাদের ঘিরে ধরে নানা সংকট। তা সেই সমস্ত সংকটকে আমরা যেন উত্তরণ করতে পারি এবং সামনের পথে আমাদের অগ্রযাত্রা যেন বহমান থাকে। আমরা একের পর এক স্বপ্ন দেখব, সেই আশায় বুক বেঁধে আমাদের পথ চলা। কেমন লাগলো? খুব খারাপ কি? পরবর্তী আয়োজনে যাব। আসলে স্বপ্নের কথা বলছিলাম তো, যে মানুষটা আমাদের সবসময় স্বপ্ন দেখিয়ে এসছেন, দেখিয়ে চলেছেন এবং স্বপ্ন দেখিয়ে যাবেনও, তিনি কে বলতে পারেন? তিনি তো রবীন্দ্রনাথ, তাই না? আমার কাছে মনে হয়েছে সেই কখন যে গুটি গুটি পায়ে রবি ঠাকুরের সঙ্গে হাঁটা শুরু হয়েছিল জানি না, তারপর থেকে তার সঙ্গে
পথ চলছি চলছি চলছি, এক একটা সময় রবীন্দ্রনাথ এক একটা ভাব নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। এবার রবির কাছে যাব, তবে রবির কথা নিয়ে নয়, জয় গোস্বামীর কথায় আমার নিজের রবীন্দ্রনাথ। এবং জয়ের এই লেখা পড়তে পড়তে আমার মনে হয়েছে যে আমরা যারা রবীন্দ্রনাথকে অন্তরে ধারণ করি, আমরা যারা রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের পথ চলা, রবি ঠাকুর আমাদের কাছে ঠিক তেমন। জয় গোস্বামীর এটা লেখা থেকে পড়ছি, আমার নিজের রবীন্দ্রনাথ। সেটা ছিল 22শে শ্রাবণ। একটা স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে, ছোটরা তাদের উৎসুক চোখে তাকিয়ে রয়েছে। হঠাৎ মনে হলো কি বলবো, যাই বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সকলের খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। বাড়িতেও মেয়ে কাকবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথ নিয়ে, হাত ছাড়িয়ে পালাই, কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে, হ্যাঁ আমার জীবনে, অন্যের জীবনে তা হয়তো নাও হতে পারে। প্রথমে এই কবিতাকে আমি কিভাবে পাই একটা বর্ষার বিকেল বেলার শেষে এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয়। আমার বয়স তখন 8। 1962 সালের জুলাই মাস ছিল। সারাদিন বৃষ্টি হয়ে সন্ধেবেলা ধরে এসেছে। আকাশ মেঘ রঙের কালো চাইতে একটু উজ্জ্বল, সূর্য নেই। আমার মা কবিতাটি পড়ছিলেন সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের কিন্তু কবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে। গল্পের বই পড়তো, কবিতা একেবারেই নয়। তবে সেদিন মা পড়ছিল কেন? পড়ছিল আমার বাবার কথা মনে করে। এপ্রিল মাসে আমার বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই গান গাওয়া, কবিতা বলা শখ। এক একটা মানুষ থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান করে, কবিতাও পড়ে, কিন্তু কিছু করে না। বাবাও সেই রকমই ছিল। প্রায় কালো হয়ে আসে আকাশের নিচে, গাছপালা যখন সারাদিনের বৃষ্টিতে ভেজা, ঠিক সেই সময়ে ওই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়ে লেখা। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বুকের ভেতর কিরম একটা চাপা কষ্টের গুরু ভার। আমাদের ছোট এই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস। সারাদিন ছোট ছোট গান, মজা, কবিতা এসব করেই অভাবের কথা যেন ভুলিয়েই রাখত। সেই লোকটা চলে গেছে, আর আসবে না, এটাই যেন ওই কবিতার সার কথা। শোক হারানোর কবিতা হয়েই ওই সোনার তরী রইল আমার কাছে। তারপর বয়স বাড়ল, আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে ওই কবিতা নিয়ে। বোকার মতো ওই সোনার তরীকে আমি সুখের কবিতা ভেবেছি কেন? না, কখনো আর কাউকে বলি না আমি ওই কবিতা নিয়ে একটি কথাও। কিন্তু আজও যদি চোখ বন্ধ করে মনে ভাবি ওই তরু ছায়া মসি মাখা কথাটি, তবে আমাদের রানাঘাটের সিদ্ধেশ্বরী তলার সেই পুকুর পাড়ের বাড়ি আর তার গাছ
আর চূর্ণী নদীর তীরের কথাই মনে পড়ে। সেই বিকেল বেলার শেষটুকুতে ওই কবিতা রয়ে গেছে, যখন আকাশ স্লেটের চাইতে পরিষ্কার ছিল না। আরো আছে, চূর্ণী নদীর কথা বললাম না, তার ধারে একটা বট গাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি। বাবার মুখে একটা গান, অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কপু দেখি নাই এমনও তরণী পাওয়া। তরণী কি না, নৌকো। অমল, অমলও জানি, অমলদা সব পেয়েছি আসরে, ড্রিল করায়, ড্রাম বাজায়, কিন্তু ধবল, ধবল কাকে বলে? গান শেষে বাবার উত্তর, ধবল হলো সাদা, ওই যে বালির নৌকোটা দেখ, ওর তো পাল রয়েছে, সাদা পাল, ওই রকমই। দেখলাম বেশ বড় একটা নৌকো ধীরে ধীরে ভেসে চলেছে, নৌকোর কানা পর্যন্ত জল। ওরকম নৌকো তো কতই দাঁড়িয়ে থাকে আমাদের চূর্ণীর তীরে। ওই নৌকোটায় বেশ বড় একটা পাল লাগানো। মনের মধ্যে রয়ে গেল সেই নৌকো আর তার পাল তুলে যাওয়া। কিন্তু পাল মোটেও অত কিছু সাদা ছিল না, কেমন ময়লা ময়লা, ত্রিপল রঙের চাদর একটা। আমার বয়স তখন কত হবে, 6-7 বড় জোর। 30 পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে। সে আসে, কথা বলে, চলে যায়। পরে দেখছি যখনই একা হয়ে যায় তখনই তার কোনো না কোনো স্মৃতি, তার কোনো না কোনো ছবি মনে পড়ছে। হয়তো তার এক টুকরো হাসি, কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, কপালের উপরে ঝুঁকে পড়া চুল সরানো। কি হলো? আরো কতজনের সঙ্গে তো কথা বলি, কারো ক্ষেত্রে তো এমন হয় না। সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা। ভোরে ঘুম ভেঙে মনে পড়ে, দুপুরের ঝাঁঝা রোদে হাঁটতে হাঁটতে মনে পড়ে। কেন পড়ে? আর কি কারো চোখ আমি দেখিনি কখনো? বুঝলাম আমি প্রেমে পড়েছি। একদিন এক বাড়ির উঁচু সিঁড়ি দিয়ে নেমে আসছি, সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল, কোথাও কারো বাড়ি থেকে গান বাজছে, দেখি নাই কভু দেখি নাই এমনও তরণী পাওয়া। থমকে আছি, পা চলছে না। শৈশবের সেই পুরনো গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে এসে দাঁড়ালো। এই তরুণেই কি তবে সেই আশ্চর্য নৌকো বেয়ে যাওয়া? এরপর থেকে যখন ওই গান শুনেছি মনে পড়েছে তার তাকিয়ে থাকা। কবরখানার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছি দুজনে, পেছনে রক্তিম সূর্যাস্ত। একটা জলের বোতল ব্যাগ থেকে বার করে দেওয়ার সময় তাকিয়ে আছে। আমাদের সেই দেখাশোনার ছেদ পড়তে মাসখানেকের বেশি সময় লাগবে না। দেখাশোনা বন্ধ হতে হতে এক সময় ব্যাপারটা সে এখন বেঁচে আছে কিনা তা শুদ্ধ জানি নে এসে দাঁড়ালো। কিন্তু ওই গানের মধ্যে রয়ে গেল মেয়েটি। তারপর আরো 19 বছর কেটে গেছে। আমার মেয়েকে যে হোস্টেলে দিয়েছি তার পাশেই গঙ্গা। এক রোববার বিকেলে হোস্টেলের ধারে একটা বটগাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে বসে আছে মেয়ের সঙ্গে। সে এখন 15 পেরিয়ে 16 পড়েছে। সেও বর্ষাকাল খুব ভালোবাসে। আজ সারাদিনের মেঘে ঢাকা ছিল আকাশ, এখন একটু পরিষ্কার, সূর্য অস্তে নামছেন, আলো বেরিয়ে আসছে। মেয়ে বলল, ওই দেখো দেখো, দেখি ছোট্ট একটা নৌকো তরতর করে চলে আসছে স্রোতের সঙ্গে, নৌকোটায় একটা পাল লাগানো। মেয়ে গাইতে শুরু করলো, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী পাওয়া। ও ও শেখে টেকে না, শুধু শুনে শুনে জানে, কিন্তু ওর গেয়ে চলবার সঙ্গে সঙ্গে সমস্ত ভুলে সেই গান এসে দাঁড়ালো আমার 50 বছরের দোরগোড়ায়। তখন আমার চোখ এসে যায় চোখের জলে।
এই গানের তবে কি মানে হলো আমার কাছে? আমাকে সেই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে চললেন। পেছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে। মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। হোগো কান্নারে, কে গো তুমি? কার হাসি কান্নার ধন? ভেবে মরে মোর মন, সেই ভাবনার কোনো কিনারা হলো না। সেই ভাবনার কোনো কিনারা হলো না। জয় গোস্বামীর যেমন কিনারা হয়নি, আমাদেরও কি খুব একটা কিনারা হয়েছে? আমরা রবীন্দ্রনাথকে এইভাবে, আমাদের বয়স বেড়েছে, আমরা রবীন্দ্রনাথের এক এক সৃষ্টিকে এক একভাবে আমাদের চোখের সামনে মূর্ত হিসেবে পেয়েছি। এই তো রবীন্দ্রনাথ। এবং আমার মনে হচ্ছে আপনারা যারা শুনছেন বা আপনারা যারা দেখছেন, আপনাদের সকলের কাছেও রবীন্দ্রনাথ ঠিক এমন। আমি দেখছি অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। লিপি চৌধুরী, আমার দিভাই, অসম্ভব ভালো কবিতা লিখে, অসম্ভব ভালো গল্প লিখে, আর সবচেয়ে বড় কথা একটা চমৎকার হৃদয়ের মানুষ। তার মন আকাশের মতো বিশাল, সেখানে সকলের জন্য ভালোবাসা তো রয়েছে এবং প্রচুর প্রচুর জায়গা। একটা আমি এই করোনার সময় আমি দিভাইয়ের কাছ থেকে প্রচুর অক্সিজেন পেয়েছি। দিভাই তো ওর জন্য ভালোবাসা। আমি দেখছি নাসিমা আক্তার মুক্তা, তারপরে রয়েছেন আরো অনেকে অনেকে রয়েছেন। আশা করব যে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আলিম নজরুল, এতই মুগ্ধ হচ্ছি যে কমেন্ট করতেও ভুলে যাচ্ছি। দোয়া করবেন ভাই। বাকি পথটা কি হবে জানি না, খুব চেষ্টা করছি আপনাদের সঙ্গে একেবারে একাকার হয়ে যাওয়ার, কবিতাগুলোকে ভালোবেসেই কবিতা পড়ার। কবিতার সঙ্গে ভালোবাসা আমার জন্ম থেকে খুব মনে হয়, কারণ আমার বাবা মার কাছে শুনেছি যে লোকে তো একটু একটু বড় হওয়ার আগে আগে অ আ শেখে, তো আমি নাকি কবিতার সঙ্গে সাহিত্যের সঙ্গেই আমার বেড়ে ওঠা। কথা বেশি বলবো না, আসলে কথা বলতে গেলে কি করব, কথার মানুষ তো। আমার কাছে মনে হয় কথাটাই কবিতা। আর এই যে বাংলা কথা, এ আমার কাছে এক পরম বিস্ময়। আমার কাছে মনে হয় অটা এত সুন্দর, আটা এত সুন্দর, কটা এত সুন্দর, খটা এত সুন্দর, এই বর্ণগুলো এত সুন্দর। সেই বর্ণগুলো দিয়ে যখন এক একটা শব্দ হয়, সেই শব্দগুলো দিয়ে যখন এক একটা বাক্য হয়, সেই বাক্যগুলো দিয়ে যখন একটা যেমন চমৎকার চমৎকার কবিতা কবিরা লেখে, আমার খুব হিংসে হয় আমি লিখতে পারি না বলে। যখন একটা গল্প লেখে, কি অসাধারণ, তাই না? সেই কারণে এই কথাটাই আমার কাছে একটা বিষয়। কথা কথা মানেই আমার কাছে মনে হয় কথা, এই ছোট্ট শব্দটা, এটা একটা কবিতা। তো যাই হোক, কথার ভেতরে আছে। আমি দেখছি ফেরদৌসারা রিনু, রিনপ্পা রয়েছে। রিনপ্পা দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে আছে, প্রাবন্ধিক, সেও একজন চমৎকার হৃদয়ের মানুষ। আরো আরো অনেকে আছে, আয়েশা সিদ্দিকা, সকলের নাম আয়েশা সিদ্দিকা, বাহ আমার মিতা, আমি আয়েশা হক শিমু, আসে আয়েশা সিদ্দিকা, সেও লিখেছে বাহ, আমিও বললাম বাহ। ভালোবাসা সকলের জন্য। পরবর্তী আয়োজনে যাই। রবীন্দ্রনাথকে নিয়েছিলাম, তো এবার একটু নজরুলের কাছে যাই, তাই না? আচ্ছা, নজরুলেরও আমি একটি লেখা থেকে পড়ব। পথিক তুমি পথ হারাইয়াছ। পথিক তুমি পথ হারাইয়াছ, বনানী কুন্তলা ষোড়শী বনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল, পথিক তুমি পথ হারাইয়াছ?
সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি, সুন্দরীর আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি। পথিক সেদিন সত্যি পথ হারিয়েছিল। হে আমার গহন বনের তরুণ পথিক দল, আজ সেই বনানী কুন্তলা ভৈরবী সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে। চোখে তার অসংকোচ দৃষ্টির খড়গ ধার, ভালে তার কাপালিকের আঁকা রক্ত তিলক, হাতে তার অভয় তরবারি। সে আবারও জিজ্ঞাসা করছে, পথিক, তুমি পথ হারাইয়াছ? উত্তর দাও। আবার তরুণ পথযাত্রী দল, ওরে আমার রক্ত যজ্ঞের পূজারী ভাইরা, বল, তোরাও কি আজ সৌন্দর্য আহত রূপ বিমূঢ় পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবী রূপসীর পানে চেয়ে থাকবে? উত্তর দে, মায়ের পূজার বলির নির্ভীক শিশু। বল মা ভই, আমরা পথ হারাই না। বল, আমাদের এ পথ চির চেনা পথ, হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয়। সিংহ শার্দুল শঙ্কিত কণ্টক কুণ্ঠিত বিপথে আমাদের চলা। ওগো ভৈরবী মেয়ে, এ রক্ত পথিকের দল, এ নবকুমারের দল নয়। ভৈরবী রূপসী আবারও জিজ্ঞাসা করে, পথিক, তুমি পথ হারাইয়াছ? এবার বল, আমার বন্য তরুণ দল, ওগো, আমরা পথ হারাই গেছি, বনের পথ হারাই নাই। অকুণ্ঠিত অবনব গুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়াপাত হোক, পরাজয়ের লাজ অবগুণ্ঠন করুক। নিবিড় অরণ্য তারি বুকে দোলে দোলে মহিরুহ সব দোলে, বনস্পতি দোলে, লতা পাতা সব দোলে দোলে, তারা সবুজ খুনের তেজের বেগে। তারই মাঝে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল, তাদের পথ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে। অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির, মন্দিরে রক্ত ভুকারিণীর তৃষ্ণা বিহবাল জিহবা থেকে টপ 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 করে পড়ছে কাঁচা খুনের ছাড়া। দূরে হাজারো কণ্ঠের ভৈরবী গান শোনা গেল, তিমির হৃদয় বিদারণ, জলদ অগ্নি নিদারণ, জয় সংকট সংহারো, জয় জয় শঙ্কর। রক্ত পাগলি বেটির পায়ের তলায় সে বার্তনাদ করে উঠল। রক্ত মশাল করে ভৈরবপন্থীর কণ্ঠ শোনা গেল আরো কাছে, বজ্র ঘোষবাণী, রুদ্র শূলপাণি, মৃত্যু সিন্ধু সন্তর, জয় সংকট সংহার। আবার সে মোচড় খেয়ে উঠল, কিন্তু সব তার বুকে চেপে মন্দির থরথর করে কাঁপতে লাগলো। অনুসূত বনানী ঝড়ের ফুঁদিয়ে নাচতে লাগলো, কাপালিকের রক্ত মাখি দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আর দেরি নাই, ওই আসে রক্ত পূজার বলি, ছেড়ে দে বেটি, ছেড়ে দে শিবকে, কল্যাণকে উঠে দাঁড়াতে দে। ইন্দ্রের বজ্রে ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো, মেঘডম্বরুতে বোধনের বাজনা বাজতে লাগলো। বিজুলি মেয়ের বজ্র করনার মতো বাইরে দস্যি মেয়ে কর করে কড়ালে হেঁকে উঠলো, দূর খোলো, পূজা এসেছে, দোর খুলো। বাইরে ঝড়ের তোলার তালে তালে ভৈরবপন্থীর দল নাচতে লাগলো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। ঝনঝন শব্দে মন্দির দ্বার খুলে গেল। কাপালিক বেরিয়ে এলো, নয়নে তার দারুণ হিংসা বনহি, স্কন্ধে তার বিজয় কৃপাণ। মন্দিরের অঙ্গনে নৃত্য চলতে লাগলো, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। ভৈরবী হাঁকলে, আর দেরি কি? বনানী তেমনই তোলে তোলে তোলে, একটা কাতরানি, একটা ব্যথিতার ক্রন্দনের মতো কি যেন দোলে দোলে বনানীর পাকলামিতে। কখন পূজা শেষ হয়ে গেছে, কখন ঘন্টা বাজলো, কখন বলি দেওয়া হলো, তা কেউ জানলে না। শুধু মন্দিরের শুভ্র বেদী রক্তে ভেসে গেছে।
সব পাগলি বেটির চরণ শিবের বুক থেকে যেন শিথিল হয়ে নামতে চাইছে। বেটির পায়ে একরাশ কাঁচা হৃৎপিণ্ড ধরফর করছে, যেন সত্য ছিন্ন রক্ত যাবার জীবন্ত কাতরানি। একরাশ ছিন্ন মুন্ডু খেপে বেটির পানে ছলো ছলো চোখে তখনও তাকিয়ে আছে। আকাশ থেকে অগ্নিরথ নেমে এলো। বলিদানের তরুণেরা তাতে চড়ে যখন উঠতে 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 আরো উঠতে উঠে যেতে লাগলো, তখন বন্য মেয়ে কাপালিক কন্যারও দুই গণ্ডবে টস টস করে অশ্রু গড়িয়ে পড়ছে। সে করুণ কণ্ঠে আর একবার জিজ্ঞাসা করলো, পথিক, তুমি পথ হারাইয়াছ? তারপর শঙ্করী বেটির রক্ত মাখা পায়ে লুটিয়ে পড়ল। কাপালিকের খড়গ আর একবার নৃত্য করে উঠল। ভৈরবী শুধু বললে, মা! এবার করালি বেটির অশ্রুহীন চোখেও অশ্রুপুঞ্জ দুলে উঠল। ততক্ষণে অগ্নিরথ যাত্রী দলের উত্তর ভেসে এলো, পথ হারাই নাই দেবী, ওই খড়গ চিহ্নিত রক্ত পথই শিব জাগাবার পথ। ওই খড়গ চিহ্নিত রক্ত পথই শিব জাগাবার পথ। এই হলো নজরুল। নজরুলের এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, তাই না? সেই নজরুল আমাদের গর্ব, আমাদের অহংকার। যিনি বলছেন যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে বহির্মুখী। নজরুলের কাছ থেকে এবার যাব সব্যসাচী দেবের কাছে। মহাভারতে আমার একটা খুব প্রিয় চরিত্র আছে। সেই চরিত্র আপনাদের কাছে কার কাছে কেমন আমি জানি না, আমার তার জন্য খুব ভালোবাসা। দ্রৌপদী। দ্রৌপদী আসলে সে সময় আমরা একজন দ্রৌপদীকে দেখেছি। আসলে দ্রৌপদীরা তো কালান্তর ধরে কালে কালে রয়ে গেছে, এবং নারীরা কি সেই জায়গাতেই রয়ে গেছে? হয়তো না, হয়তো হ্যাঁ। সব্যসাচী দেবের কবিতা কৃষ্ণা। কৃষ্ণা দ্রৌপদীর আরেক নাম। সেই কবিতায় যাই। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরবিদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, আমাকে ক্ষমা করবেন। আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আছে। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে, তাই কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দেইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি কোনো উত্তর নেই তোমার, যেমন নেই কোনো ভালোবাসা।
তোমার শুধু আশা আছে। কৈশোর থেকেই তুমি জেনে এসেছো বীর ভোগ্যা বসুন্ধরা আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধার্ত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরাও যেমন একদা এক তৃণপ্রান্তর নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে। এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মাত্র। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গান্ধর্ব প্রেরিত অশ্রুযুত, আর আমি পাণ্ডুপুত্র বধূ। আমরা সকলে একই পংক্তিতে দাঁড়িয়ে, সকলে অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, আমাদের ব্যবহার করার জন্যও তেমনি উন্মুখ হয়ে রয়েছে যারা আমার অতির আত্মীয়। আর আমাদেরকে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, তারও আগে আমাকে জানতে হয়েছে আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তেই আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোন রমণীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। পৌরবৃদ্ধগণ, বিলাপ করুন। জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল সহদেব বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধুমাত্র প্রয়োজনের। সেখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধুমাত্র বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের টিকায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, আমি কৃষ্ণ, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। আমি কৃষ্ণ, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক, শুধু নারী এক। দ্রৌপদীর জন্য আপনাদের মনের ভিতরে কি ভালোবাসা জন্মেছে? আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবেসেই যাব। এই এক ধরনের নারীদের অবস্থা। আবার আমরা আজকের সময়ে আমরা মেয়েদের কিভাবে দেখছি, আমরা তাদের কেমন ভাবে দেখতে চাই। পৃথিবীর সমস্ত নারীর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। আমি এবার যাব মল্লিকাদের কাছে, মল্লিকা সেনগুপ্ত। তার সমস্ত কবিতাই আমার ভালো লাগে, তবে আজকের জন্য বেছে নিয়েছি কন্যা শ্লোক।
কবিতায় যাই। সময় খুব দ্রুত দৌড়ে যাচ্ছে। আপনার সমস্ত ভালো লাগার কবিতাগুলো কি শোনাতে পারবো জানি না। দেখা যাক সময় কতটুকু সময় আমাদেরকে দেয়। যাচ্ছি কন্যাশ্রম। মেয়েটির নাম দুর্গা সরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছোটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তে দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছো না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, সাধারণী নমস্তুতে। বেশ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা কল্পমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে, সাধারণী নমস্তুতে, সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নে। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি। আমার দুর্গা মেধা পাটকার তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তোকে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তোকে সালাম, মা তোকে সালাম, মা তোকে সালাম, তোকে সালাম। আমাদের মেয়েরা এভাবেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, তাদের সমস্ত যোগ্যতা দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে। তারা এক হাতে যেমন সংসার সামলায়, আর এক হাতে ঠিক বাইরের কাজগুলো করছে সমান দক্ষতায়। আমরা মেয়েদেরকে এভাবেই দেখতে চাই প্রতি ক্ষেত্রে, প্রতি জায়গায়। এবার একটু ছোটখাটো কবিতায় যাই, তাই না? একটু ভালোবাসার কবিতায় যাই। নির্মলেন্দু গুণের কাছে চলি তাহলে। নির্মলেন্দু গুণের খুব ছোট্ট একটি কবিতা, যাত্রাভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। প্রেমের মাঝে শুই না যবে, হেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের কাছে আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, দুহাত দিয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণীর নাই। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোবো। হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের কাছে আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর
সম্মুখে পথ নাই, তোর সম্মুখে পথ নাই। এবারে যাব আমার আরো একজন প্রিয় কবি, কবি হেলাল হাফিজ। তার একটি ছোট্ট কবিতা, এবং আমার বিশ্বাস যে কবিতাটি আপনাদের সকলেরই জানা এবং সকলেরই পছন্দের। প্রস্থান। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলের মেলায় কেনা খাম খেয়ালির তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতন খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করেই ভুলে যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার কাছে, কার কি তাতে। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়। এক জীবনে কতটাই আর নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে, কতটাই বা কষ্ট দেবে। আপনাদের প্রিয় কবিতা ছিল, তাই না? ভুল বলেছি? এবারে আপনাদের আরো কিছু প্রিয় কবিতা। আমি জানি যে এই কবিতাগুলো আমরা মন প্রাণ দিয়ে আসলে ভালোবাসি। পূর্ণেন্দু পত্রের কথোপকথনের সঙ্গে আমাদের সকলের বন্ধুতা আছে। নন্দিনী শুভঙ্কর যেন আমাদের ঘরেরই মানুষ। সেই নন্দিনী শুভঙ্করের কিছু কথা শোনাতে চাই। তোমার পৌঁছতে এত দেরি হলো, পথে ভিড় ছিল। আমারও পৌঁছতে একটু দেরি হলো, সব পথই ফাটা। পথে এত ভিড় ছিল কেন? সব যাত্রা কার মৃত্যু হলো? আমাদের চেনা কেউ নয় তো। এই তো সেদিন যোগও গেল, দৌড়ে গেল, এখনো ফিরল না। আগে পরে শঙ্কর বিমল, আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়, দূর সমুদ্রের দিকে চলে যায়। কালো নলিয়ারা যায় যেরকম বিলিনের দিকে, আরো যাবে, আমরাও যাব। লোকাল ট্রেনের মতো বেশ ঘন ঘন আসছে যাচ্ছে মৃত্যু আজকাল। তোমার কেমন মৃত্যু ভালো লাগে? আমি সেরিব্রাল। মৃত্যুর কথায় রাগ হলো? মৃত্যুর প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। তোমার চিবুকে এত ছায়া কেন? অন্ধকারে ছিলে? আমার কপালে এত ঘাম কেন? রোদ্দুরে ছিলাম। তুমি আজ টিপ পরনি তো? আমি আজ পাঞ্জাবি পরিনি। তোমার কোপার চুল ভাঙা কেন? ঝড়ে পড়েছিলে? আমার চুলের ফাঁকে রক্ত কেন? বাজ পড়েছিল। আজকাল রোজই ঝড় ওঠে, গাছ পড়ে, ল্যাম্পপোস্ট পড়ে, মানুষ ও পাখির মতো ছিঁড়ে খুঁড়ে খানা খন্দে পড়ে। ঝড় যেন তুফান এক্সপ্রেস, হাও মাও হাও মাও, মানুষের গন্ধ পাও। ঝড়ের কথাই রাগ হলো? ঝড়ের প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। তোমার চোখের মনি এত লাল কেন? বৃষ্টিতে ভিজেছ? আমার হাতের সেরা নীল কেন? আগুনে পড়েছে। বলেছিলে আজ চিঠি দেবে, এনেছো? বাহ, ম্যানি ম্যানি থ্যাঙ্কস। কিন্তু একে দিলে তো শুধু খাম, খাম থেকে চিঠি কোথা গেল? ঝড়ে উড়ে গেছে। আবারও চিঠির সব লেখা জলে ধুয়ে গেছে। আজকাল জলও শিখে গেছে নানান ছলনা। জল কারো শাড়িকে ভেজায়, জল কারো ঘর বাড়ি কাড়ে, দরজায় ব্যস্ত করা নারী। একবার একবার আমাদের ঘর ছাড়া করেছিল জল। বালিশ, তোষক, পটি, বাটি, থালা সমস্ত কিছু হাঙরের হায় গিলে খেল। পচা জলের মধ্যে আমরা যেন শ্যাওলা কচুরি পানার নিকট আত্মীয় হয়ে। জলের কথায় রাগ হলো? জলের প্রসঙ্গ তবে থাক, জীবনের
আলোচনা হোক। কাল তুমি স্বপ্ন দেখছিলে, মিশর গিয়েছিলে, কি আশ্চর্য! কাল আমিও তো স্বপ্নে ওই মিশরে ছিলাম। সারি সারি মমির কঙ্কাল, হীরের চোখের মতো চোখ, মুক্তোর দাঁতের মতো দাঁত, প্রাণ ছাড়া বাকি সব প্রাণের আরাম নক্ষত্র দীপ্তিতে ফুটে আছে। এদের কি আর মৃত্যু হবে? তুমি প্রশ্ন জানালে আমাকে। এরা তো মৃত্যুর স্কাল্পচার। আমি জানালাম, তোমার দু চোখ নদী হলো, তোমার চিবুকে বন্যা এলো, তুমি যেন সুখে নীল অন্তরিক্ষ হলে। তুমি বললে আমি মমি হব। তুমি মমি হতে হতে, তুমি মৃত হতে হতে, তুমি ধ্বংস হতে হতে, তুমি মমি হতে হতে। মমির কথায় রাগ হলো? মমির প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক, জীবনের আলোচনা হোক। আসলে যে কথাই বলি সব কথাই তো জীবনের কথা। তারপরেও জীবনের কথা বলতে বলতে স্বপ্নের কথা আসে, ঝড়ের কথা আসে, মৃত্যুর কথা আসে। তারপরেও আমরা জীবনের কথাই বলে যাই। সময় একেবারে দরজায় কড়া নাড়ছে টক টক করে। রবীন্দ্রনাথ বলতেন যে সময়ের সমুদ্রে আছি, তবু এক ফোঁটা সময় নেই। আমার খুব প্রিয় একটা কবিতা শোনাতে চাই, সুবোধ সরকারের বরিস পাস্তেরনাকের বাড়ি থেকে বলছি। তুমি আমার মেঘ শাসন করতে চেয়েছিলে, তুমি আমার মণিকর্ণিকা শাসন করতে চেয়েছিলে। জানালা দিয়ে যে রোদ্দুর এসে প্রথমে আমার মাকে জাগাতো, দ্বিতীয় রোদ্দুর এসে আমার আঙুলে ভাই ফোঁটা দিয়ে যেত। আমার হাতকে বলতো ওঠো, উঠে পড়ো। আপেল গাছের ভেতর দিয়ে পরীরা সকাল বেলার কুয়াশা নিয়ে এলো চায়ের টেবিলে। ওরাই আসলে কুয়াশার সহদরা। তুমি সেই কুয়াশাকে শাসন করতে চেয়েছিলে। আমি পরীদের কাছ থেকে মেষপালকের কথা জানতে চেয়েছিলাম। পরমাণু বোমার চেয়ে একজন মেষপালক অনেক বেশি জরুরি। তুমি সেই মেষপালককে শাসন করতে চেয়েছিলে। প্রতিটি মেষপালকের ভেতর লুকিয়ে রয়েছে মল্লার, যে মল্লার আমার রাশিয়া, আমার জর্জিয়া, আমার সোভিয়েত। আমি ঈশ্বরের সঙ্গে, পরীদের সঙ্গে, দেবদূতের কথা বলতাম। সেটা তোমার সহ্য হলো না। আমার নাম পাঠানো হলো তোমার কাছে। তুমি আমার নামের তলায় লাল কালি দিয়ে লিখে দিয়েছিলে, ডোন্ট টাচ হিম, হি ইজ আ ক্লাউড ডুয়েলার। একজন লেখক যে ঈশ্বরের সঙ্গে কথা বলতে চায়, তাকে তুমি এত ভয় পেলে? একজন লেখক যে কুয়াশার সঙ্গে কথা বলতে চায়, তুমি তাকে এত ভয় পেলে? একজন লেখক যে মেষপালকের মতো বেঁচে থাকতে চায়, তুমি তাকে এত ভয় পেলে? তুমি আমার নাম লাল কালি দিয়ে গোল করে তার নিচে লিখে দিয়েছিলে, মানুষকে শাস্তি দেবার কত রকমের কৌশল তুমি জানতে। তুমি ঈশ্বরকে মেরে তাড়াতে চেয়েছিলে, বাড়ি থেকে, পাড়া থেকে, উপাসনা গৃহ থেকে, দিঘি থেকে, দিঘির জল থেকে তুমি ঈশ্বরকে সরাতে চেয়েছিলে। আমি তোমাকে বোঝাতে পারিনি যিশু আমার ধর্ম নয়, যিশু আমার কুয়াশা নয়, যিশু আমার কৌতুক নয়। আমি কোন চার্চকে কখনো ঈশ্বর বলে মানি না। চার্চের ভেতরে অনেকে আছেন যাদের চার্চের ভেতরে ঢুকতে দেওয়া উচিত নয়। আমি তোমাকে বোঝাতে পারিনি। আমি ভালোবেসেছিলাম আমার দেশকে, তার মাটিকে, তার আকাশকে, তার গোলাপ বাগানগুলোকে। তোমরা গোলাপ বাগানেও পাহারা বসালে অসম্ভব। চার্চ বন্ধ করে, সিনেগগ বন্ধ করে ঈশ্বরের পথ অবরোধ করা যায় না। ঈশ্বরের বিরুদ্ধে কখনো কোনো কর্মসূচি নেওয়া যায় না। তিনি আসেন,
চোখে যেমন চোখের জল আসে, তিনি আসেন শীতের আগে যেমন কুয়াশা আসে, জ্যোৎস্নার বিরুদ্ধে যেমন কোনো থানা পুলিশ করা যায় না। আমার বাড়ির পাশে নদী জলে আছড়ে পড়ে জোয়ার। কত কোটি প্রজাতির পিঁপড়ে আছে পৃথিবীতে, কে তাদের পৃথিবীতে এনেছে? আমি কোনো দিন প্রশ্ন করব না পৃথিবীতে কে এনেছে ঈশ্বরকে। আমি শুধু দেখেছিলাম সবচেয়ে ধূসর লোকটার পাশে ঈশ্বর বসে আছে। মনে হয় ওই লোকটাই ওকে নিয়ে এসেছিল আমাদের পাড়ায়। আমার কবরের থেকে মাত্র ৮০ হাত দূরে একটি চার্চ। আমার কবরে একজন বুড়িমা রোজ সকালে এসে আমাকে একটা গ্লাসে করে জল দিয়ে যায়। বুড়িমা জানেন আমি সেই জল খেতে পারি না, পাখি খায়, প্রজাপতি খায়, কিন্তু আমি সারাদিন ধরে দেখি কত লোক চার্চে আসছেন, কত লোক কাঁদছেন। মানুষ ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কাঁদে। মানুষ ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কাঁদে। অ্যাডলফ হিটলারের সামনে দাঁড়িয়ে কাঁদে না। আসে আসে আসে। আসলেই তো মানুষ হিটলারের সামনে দাঁড়িয়ে হাসবে না তো কি করবে? আর ঈশ্বর, তিনি তো ঈশ্বর, তাই না? শেষ করব, একেবারে শেষ পরিবেশনা আমার যেটা, এই কবিতাটিও আপনাদের সকলের জানা, ভালো লাগার, ভালোবাসার একটি কবিতা। আমার খুব প্রিয় লেখক হুমায়ুন আজাদের একটা ছোট্ট কবিতা, শুভেচ্ছা। সকলেই ভালো থাকার, যে ছেলেবেলা ফেলে এসছি সেই ছেলেবেলা ভালো থাকার, সকলের ভালো থাকার শুভেচ্ছা কবিতা আমার শেষ নিবেদন। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো চর, ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়াল বিল, ভালো থেকো নাও, মধুমাখা গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, প্রতিভা প্রকাশের সঙ্গে ছিলেন, কবিতার সঙ্গে ছিলেন, কবিদের সঙ্গে ছিলেন, তারা সবাই যেন এমনি ভাবে ভালো থাকেন। বর্তমান পরিস্থিতিতে আমরা খুব একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও এই তো আপনাদের সঙ্গে দেখা হলো, এই তো আপনাদের সঙ্গে কথা হলো, আমার মনে হলো আমি আপনাদের সকলকে দেখতে পাচ্ছিলাম। কবিতা পড়তে পড়তে আমার স্ক্রিনের বাম পাশে অনেকের লেখা আমি দেখছি, কিন্তু সকলের কথা ঠিক সেভাবে বলতে পারিনি। সবার কাছে ভালোবাসা, সবার কাছে কৃতজ্ঞতা। আপনারা আছেন বলেই তো জীবনটা এত সুন্দর। আসলে আমরা প্রত্যেকের হাত ধরে যেন সামনের পথে হাঁটতে পারি।
আলোর পথে হাঁটতে পারি, সত্যতার পথে হাঁটতে পারি। আপনাদের সকলের মঙ্গল কামনা করে, নিরাপদ জীবন কামনা করে, সুন্দর জীবন কামনা করে আমি বিদায় নেব। আবারও প্রতিভা প্রকাশকে ধন্যবাদ তাদের এই বহরে আমাকে সামিল করার জন্য, এবং আগামীকাল তাদের 100তম পর্ব নিশ্চয়ই খুব হৈ হৈ করে কালকের দিনটা সবাই মিলে উদযাপন করবে। আবারও ধন্যবাদ মঈন, ধন্যবাদ ইমরান, নাফে, সবাই তোমরা ভালো থেকো। আর চট্টগ্রাম শহরে আসলে অবশ্যই আমার বাড়িতে এসো। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।